নীতিবিদ্যার ধারণা ও সংজ্ঞা কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ ইথিক্স নীতিবিদ্যা দর্শনের একটি শাখার নাম। প্রাচীন ভারতীয় চর্যাপল্লীগণ, চীনের কনফুসিয়াস, শাওজু, গ্রিসের ডেমোক্রেটিস, এপিকিউরাস, সক্রেটিস, এরিস্টটল, প্লেটো দার্শনিকগণ জীবনের নীতিগত দিক আলোচনা করেছেন। ইংল্যান্ডের জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল্ক নীতির ক্ষেত্রে উপযোগবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। নীতিবিদ্যা হলো আদর্শ নিষ্ঠা বিজ্ঞান। নীতিবিদ্যাকে সর্বপ্রথম জনসম্মুখে আনেন সোফিস্টরা। সোফিস্টদের মূল মন্ত্র মানুষ সব কিছুর পরিমাপক। নীতিবিদ্যার প্রামাণ্য ধারণা, আচরণের ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা হয় সেটি নীতিবিদ্যা। ম্যাকেঞ্জি ও লিলি। নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ অন্য কোনো একই ধরনের পন্থা বিচার করে, বলেছেন উইলিয়াম লিলি। নীতিবিদ্যার বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক মর্যাদা, সর্বজনীনতা, ব্যক্তি নিরপেক্ষতা, প্রয়োজনীয়তা, যৌক্তিক পদ্ধতির প্রয়োগ ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি। নীতিবিদ্যার মূল ধারা হচ্ছে যথাক্রমে চারটি: পুরা নীতিবিদ্যা, নীতিবিদ্যার তাত্ত্বিক ও বিশ্লেষণ অংশকে নীতিবিদ্যার অংশে আলোচনা করা হয়। পরনীতিবিদ্যার সূত্রপাতকারী জি.ই. মোর। 2. ব্যবহারিক নীতিবিদ্যা। 3. বর্ণনামূলক নীতিবিদ্যা। 4. মানমূলক নীতিবিদ্যা বা মূল্যায়নমূলক নীতিবিদ্যা। নীতিবিদ্যার অংশ হচ্ছে দুইটি, যথা মৌলিক অংশ ও প্রায়োগিক অংশ। দিক আছে দুইটি: ব্যবহারিক দিক এবং তাত্ত্বিক দিক। মূল অর্থ হচ্ছে প্রশংসা বা সমাদর বা যোগ্যতা ও গুণ। আদর্শ চারটি, যথাক্রমে সুখবাদ, বিচারবাদ, সম্পূর্ণবাদ এবং সংজ্ঞাবাদ। নীতিবিদ্যার স্বতঃসিদ্ধ নীতিমালাগুলো হলো যথাক্রমে ঈশ্বরের অস্তিত্ব, আত্মার অমরত্ব, ইচ্ছার স্বাধীনতা। ব্যক্তির সাথে যে ক্রিয়া করে এটি হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার অন্যতম শর্ত হচ্ছে ইচ্ছার স্বাধীনতা। বিজ্ঞানীগণ উইলিয়াম লিলি, জন স্টুয়ার্ট মিল, জি.ই. মোর। মোরাল ফ্যাকাল্টি অর্থনৈতিক বিচার শক্তি বা নৈতিক বৃদ্ধি। ইচ্ছার স্বাধীনতার বিরোধী মতবাদ হচ্ছে অদৃষ্টবাদ। উপযোগবাদ বা সুখবাদী মত প্রণয়ন করেন জেরেমি বেন্থাম। কোড অফ ইথিক্স ব্যবসায় নীতিবিদ্যার আলোচ্য বিষয়। কান্টের নীতিবিদ্যার মূল কথা তিনটি, যথা সৎ ইচ্ছা, কর্তব্যের খাতিরে কর্তব্য ও শর্তহীন আদেশ। ইমানুয়েল কান্ট, জার্মান নাগরিক। নৈতিকতা বা মোরালিটি। নৈতিকতার ধারণা ও সংজ্ঞা কনসেপশন অফ অ্যান্ড ডেফিনেশন অফ মোরালিটি। ইংরেজি প্রতিশব্দ মোরালিটি, যেটি ল্যাটিন শব্দ ম্যাস মোরালিটিস বা ম্যাস থেকে মোরাল ও মোরালিটি শব্দের উদ্ভব হয়েছে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র। মাস শব্দটি প্রথম ব্যবহার করেন রোমানরা। সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন সক্রেটিস। সংজ্ঞা মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি বা মানুষকে সুকুমার বৃদ্ধি অনুশীলনে অনুপ্রাণিত করে। অর্থাৎ নৈতিকতা হচ্ছে লক্ষ্য মানুষের কল্যাণ সাধন, নিয়ন্ত্রক হচ্ছে বিবেক ও মূল্যবোধ, নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ, রক্ষাকবচ হলো বিবেকের দংশন। শিক্ষা শুরু হয় পরিবার থেকে, উদ্বোধ হয় মানুষের মনে। প্রামাণ্য সংজ্ঞা মোরালিটি সম্পর্কে বার্স ইজ নলেজ বা সৎ গুণই জ্ঞান, বলেছেন সক্রেটিস। ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ এই তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে, বলেছেন জোনাথন হাইট। শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা, বলেছেন নীতিবিদ মোর। নৈতিকতা হলো ভালো মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ, আছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশে। নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না, বলেছেন আর.এস. ম্যাকহাইভার। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী, বলেছেন মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। আইন ও নৈতিকতা, ল অ্যান্ড মোরালিটি। ইতালীয় দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি সর্বপ্রথম নির্দেশ দেয়, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ বা আচার-আচরণ নিয়ন্ত্রণ করে। আইন রাষ্ট্রের ব্যাপার। আইন নির্দিষ্ট ও সুস্পষ্ট সার্বজনীন। আইনের মানদণ্ড ভিন্ন। আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। আর নৈতিকতা হচ্ছে মানুষের বাহ্যিক ও মানসিক আচার-আচরণ সম্পর্কিত বিষয়। নৈতিকতার সামাজিক ব্যাপার। নৈতিকতা নির্দিষ্ট ও অসমষ্টি এবং স্থানভেদে আলাদা। নৈতিকতার ন্যায় অন্যায়ের বিচারের মানদণ্ড। শাস্তি পেতে হয় না, কিন্তু বিবেকের দংশন সহ্য করতে হয়। নৈতিকতা ব্যতীত আইন অকার্যকর। নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না আইন দ্বারা। আইন ও নৈতিকতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে সমাজ জীবনে উৎকর্ষতা ঘটে। আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, বলেছেন উড্রো উইলসন। নৈতিকতার অন্যান্য তত্ত্ব হচ্ছে নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। নীতির বিপরীত হলো দুর্নীতি। দেশের নৈতিক মূল্যবোধ উন্নত করে আইন ব্যবস্থা উন্নত হয়। মূল্যবোধের অপর নাম নৈতিকতা। নৈতিকতা নীতি সংক্রান্ত বিষয়। নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ।
নৈতিক আচরণবিধি বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি। প্লেটো অ্যারিস্টটলের সময়ে আইনসমূহ প্রতিষ্ঠিত ছিল নীতিশাস্ত্রের। নৈতিক গুণগুলো হলো সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ, দায়িত্ববোধ এবং সহযোগিতা প্রভৃতি। বিশ্বের উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিক: কার্ল মার্কস, জন্ম 1818, তৎকালীন ক্রোয়েশিয়া সাম্রাজ্য, বর্তমান জার্মানি। পরিচয়: 19 ও 20 শতকের শ্রেষ্ঠ সমাজ চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও দার্শনিক। অবদান: ফ্রেডারিক এঙ্গেলস এর সাথে তিনি মার্ক্সবাদ প্রতিষ্ঠা করেন। মার্ক্সীয় দর্শনের মূল কথা হচ্ছে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা। মার্ক্সবাদে কিছুটা পরিবর্তন ও সমালোচনাকে বলে নব্য মার্ক্সবাদ। কার্ল মার্ক্সের ভাবশিষ্য ছিলেন লেনিন, স্টালিন, মাও সেতুং, ফিদেল ক্যাস্ট্রো, ট্রটস্কি, চে গুয়েভারা, হো চি মিন ইত্যাদি উল্লেখযোগ্য। মার্ক্সের দর্শন নিয়ে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। বার্নার্ড রাসেল, পরিচয়: ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা ও সমাজকর্মী এবং 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে খ্যাত। দার্শনিক হয়ে 1950 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মোতাহের হোসেন চৌধুরী রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বইটির বাংলা অনুবাদ করেন সুখ নামে। বার্নার্ড রাসেল বিশ্লেষণধর্মী দার্শনিক হিসেবে খ্যাত ছিলেন। তার দার্শনিক নিবন্ধ অন ডিনোটিং কে দর্শনশাস্ত্র মডেল হিসেবে বিবেচিত হয়। তার বিখ্যাত গ্রন্থ পাওয়ার, নিও সোশ্যাল অ্যানালাইসিস, আত্মজীবনী হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ বার্নার্ড রাসেল, বাংলা অনুবাদ করেন আব্দুল হাই। গোবিন্দচন্দ্র দেব, পরিচয়: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও বাংলার সক্রেটিস, প্রবক্তা মানবিক দর্শনের। পেনসিলভেনিয়ায় উইলকেস-বেরে কলেজে শিক্ষকতার সময় তার মনোমুগ্ধকর বা গণমুগ্ধ বক্তারা তার মানবিক দর্শন প্রচারের জন্য দ্য গোবিন্দ দেব ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড ব্রাদারহুড প্রতিষ্ঠা করেন। ডক্টর দেব তার মানবিক দর্শনের প্রচারের জন্য তার সমস্ত সম্পত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দান করেন। তার প্রকাশনা: ডক্টর দেবের মোট 9টি প্রকাশনা, যার 2টি বাংলা এবং 7টি ইংরেজিতে। জীবদ্দশায় প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস, 2 আইডিয়ালিজম, আ নিও ডিফেন্স অ্যান্ড আ নিও অ্যাপ্লিকেশন, 3 আমার জীবন দর্শন, 4 অ্যাসপিরেশন অফ দ্য কমন ম্যান, 4 বুদ্ধা দ্য হিউম্যানিস্ট, 6 তত্ত্ববিদ্যা, 7 দ্য ফিলসফি অফ বিবেকানন্দ অ্যান্ড দ্য ফিউচার অফ ম্যান। মৃত্যুর পরে প্রকাশিত হচ্ছে প্যারাবেলস অফ দ্য ইস্ট, মাই আমেরিকান এক্সপেরিয়েন্স। বুদ্ধিজীবী ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে পাকিস্তানি বাহিনী 1971 সালে 26শে মার্চ হত্যা করে। সর্দার ফজলুল করিম, উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে আছে প্লেটোর রিপাবলিকের অনুবাদ, রুশোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এর অনুবাদ এবং দর্শন কোষ। আরজ আলী মাতব্বর, পরিচয়: বাংলাদেশের স্বশিক্ষিত দার্শনিক, মানবতাবাদী চিন্তাবিদ ও লেখক। তার রচনার বিষয়বস্তু ছিল ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা। রচনাগুলির মধ্যে আছে সত্যের সন্ধানে, সৃষ্টির রহস্য, অনুমান ও স্মরণিকা। নীতিশাস্ত্রের উপর বিভিন্ন বই, যেমন দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলসফি, লেখক জেমস রাসেল অ্যান্ড স্টুয়ার্ট রাসেল। দ্য ফান্ডামেন্টালস অফ ইথিক্স, লেখক হচ্ছে রুশো সাফার ল্যান্ডো। ইথিক্স, হিস্ট্রি, থিওরি অ্যান্ড কন্টেম্পোরারি ইস্যু, লেখক স্টিভেন চান অ্যান্ড পিটার মার্কি। দ্য রিপাবলিক, লেখক হচ্ছে প্লেটো। নিকোমাসিয়ান ইথিক্স, লেখক এরিস্টটল। গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরাল, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, লেখক ইমানুয়েল কান্ট। On liberty, utilitarianism, system of logic, লেখক স্টুয়ার্ট মিল। প্র্যাকটিক্যাল ইথিক্স, অ্যানিমাল লিবারেশন, লেখক পিটার সিঙ্গার। এ ম্যানুয়াল অফ ইথিক্স, লেখক ম্যাকেনজি। মূল্যবোধের ধারণা ও সংজ্ঞা, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ ভ্যালুস, যেই চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার, ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাই মূল্যবোধ। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার, ব্যবহার ও কর্মকাণ্ড যেই সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। মূল্যবোধ হলো মানুষের আচার আচরণের পরিকল্পনাকারী নীতি ও মানদণ্ড, উদাহরণ স্বাধীনতা, ন্যায়নীতি ও সততা প্রভৃতি। মূল্যবোধের প্রামাণ্য সংজ্ঞা হচ্ছে এইচ.ডি. স্টেইন বলেন, জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে থাকে, তাকে অত্যাবশ্যকীয় বলে মনে করে, যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান থাকে এবং যা সম্পাদন করার মাধ্যমে তারা আনন্দিত হয়, তাকেই মূল্যবোধ বলে। স্টেইনবেক বলেন, সেই সব কাজ, অভিজ্ঞতা
ও নীতি মানুষের শুভ বুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায়, তাই মূল্যবোধ। আর.টি. শেফার বলেন, ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এবং ঠিক বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ। মিস্টার উইলিয়াম বলেন, মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড। ফ্রাঙ্কেল বলেন, মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ। এফ.ই. মেরিল এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে। স্টুয়ার্ট ডি.সি. ডড এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। এম.ডব্লিউ. পামফ্রে এর মতে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। ক্লাইভ ক্লুখোন এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত। নিকোলাস রেসার এর মতে সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশকে মূল্যবান মনে করে খুশি হয়। জন লেনন এর মতে সামাজিক মূল্যবোধ বলতে কোনো স্থান বা এলাকা ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায় যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করে। মূল্যবোধের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ভ্যালুস। বৈশিষ্ট্যগুলো হচ্ছে সমাজের মাপকাঠি, যোগসূত্র ও সেতুবন্ধন, নৈতিকতা প্রাধান্য, ভিন্নতা, বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা, পরিবর্তনশীলতা ও নৈবত্তিকতা। এক নজরে মূল্যবোধ বা ভ্যালুস। মূল্যবোধ হলো মানুষের আচরণ পালনকারী নীতি ও মানদণ্ড। মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে। আইনের ভিত্তি, জাতীয় জীবনের দর্পণস্বরূপ, কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত আপেক্ষিক স্থায়ী বিশ্বাস। মূল্যবোধ পরিবর্তন করতে সহায়তা করে বয়স ও সময়। আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায়। মূল্যবোধ গড়ে ওঠে দীর্ঘদিনের আচার-আচরণ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পরিবর্তনশীলতা মূল্যবোধের একটি প্রধান বৈশিষ্ট্য। প্রতিটি সমাজে রয়েছে নিজস্ব মূল্যবোধ। মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবার থেকে। মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি দুইটি। ধর্মীয় শিক্ষা ও নাগরিকতার শিক্ষার ধারণা পাওয়া যায় মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম তার পরবর্তী প্রজন্মের কাছে মূল্যবোধ স্থানান্তর করে। ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের অবক্ষয় রোধ করা। প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায় সেটি হচ্ছে ব্যক্তিগত মূল্যবোধ। ব্যক্তির মূল্য ও মর্যাদা শিকার হলো পেশাগত মূল্যবোধ। ব্যক্তির মূল্যবোধ জাগ্রত হয় সভা, সমিতি, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে। আচরণের আদর্শিক দিকই হলো শারীরিক ও বিনোদনমূলক মূল্যবোধ। মানব মনের সুকুম বৃদ্ধি প্রকাশের মূল্যবোধ নান্দনিক মূল্যবোধ। যে মূল্যবোধ মানুষের বাহ্যিক ব্যক্তিত্বকে গড়ে তোলে সেটি হচ্ছে শারীরিক ও বাহ্যিক মূল্যবোধ। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। যেই দেশের মূল্যবোধ অনেক পুরাতন, চীন ও ভারত। মানুষের রাষ্ট্রীয় জীবনের মূল্যবোধ গঠনের দিক নির্দেশক হিসেবে কাজ করে সংবিধান। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যেই মূল্যবোধ গুরুত্বপূর্ণ: বিশুদ্ধতা, নিরপেক্ষতা, জবাবদিহিতা, সততা ও স্বচ্ছতা। কল্পনাপ্রসূত মূল্যবোধের অন্তর্ভুক্ত খেলাধুলা, কলা ও ধর্ম। মূল্যবোধের একটি প্রকার হলো সুশাসন। মূল্যবোধ নির্ধারণ হয় নৈতিকতার মাধ্যমে। মূল্যবোধের 10টি ভিত্তি বা উপাদান, বেসিস অর এলিমেন্ট অফ ভ্যালুস। সেগুলো হলো নীতি ও ঔচিত্যবোধ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিতের পার্থক্য করা এবং অন্যকে ক্ষতি বা কটূক্তি না করা। 2. সামাজিক ন্যায় বিচার। সেগুলো হলো ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ, সামাজিক মূল্যবোধের রক্ষক ও রাষ্ট্রের ভিত্তি। সমাজে বসবাসকারী সকলের সুবিচার পাওয়ার অধিকার আছে। আইনের চোখে সবাই সমান। 3. শৃঙ্খলাবোধ। মানবিক মূল্যবোধকে সুদৃঢ় ও প্রগতির পথে এগিয়ে নেয়। 4. সহনশীলতা। গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ। 5. সহমর্মিতা। সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সহমর্মিতার মূল কথা। শ্রমের মর্যাদা। 6. সব ধরনের শ্রমের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। 7. আইনের শাসন। গণতন্ত্রের পূর্ব শর্ত। এবি ডাইসি বলেন, আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান, অর্থাৎ কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার না করা এবং বিনা বিচারে আটক না করা। ব্যক্তি স্বাধীনতা, সাম্য ও অধিকার রক্ষার জন্য আইনের শাসন অপরিহার্য। 8. নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। অধিকার ও কর্তব্য সচেতন নাগরিকই সুনাগরিক। নাগরিকের কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মেনে চলা, ভোটাধিকার সদ্ব্যবহার করা, নিয়মিত কর প্রদান, সরকারি কাজে অংশগ্রহণ, সন্তানকে শিক্ষাদান করা, দুস্থ মানুষের সেবা করা প্রভৃতি। 9. সরকার ও রাষ্ট্রের কল্যাণমুখিতা। সেগুলো হচ্ছে সমাজের নিরাপত্তা বিধান, রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, বেকার সমস্যা সমাধান, সহজ শর্তে ঋণ প্রদান। 10. সরকার ও রাষ্ট্রের দায়িত্ব ও জবাবদিহিতা। আইনসভার মাধ্যমে জনগণকে সরকারের পরিকল্পনা জানানো।
মূল্যবোধের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ভ্যালুস। এক, সামাজিক মূল্যবোধ। মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ডই সামাজিক মূল্যবোধ। এর অন্যতম বৈশিষ্ট্য হল নৈতিক চেতনা, উদাহরণ শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলা, সৌজন্যবোধের সমষ্টি। ক নম্বর, সামাজিক মূল্যবোধ হলো এমন রীতি বা যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে। বলেছেন স্টুয়ার্ট ডি সি ডর্ট। সামাজিক মূল্যবোধ হচ্ছে প্রকাশ্য ও অনুমেয় আচার আচরণ। বলেছেন ক্লাউড ক্লোখন। সামাজিক মূল্যবোধ বলতে ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায়। বলেছেন সমাজবিজ্ঞানী জ্যান লেনন। সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন। বলেছেন সমাজবিজ্ঞানী এফ ই মেরিল। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ বা রাষ্ট্রের ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার। 2 নম্বর, রাজনৈতিক মূল্যবোধ। সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ। বিরোধী মতকে প্রচার ও প্রসারের সুযোগ প্রদান। বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা প্রদান না করা। নির্বাচনে জয় পরাজয়কে মেনে নেওয়া। রাজনৈতিক সততা, জবাবদিহিতার মানসিকতা ও সহনশীলতা। আইনসভাকে কার্যকর হতে সাহায্য করা। 3 নম্বর, গণতান্ত্রিক মূল্যবোধ। সেগুলো হলো আত্মসংযম, সহমর্মিতা, শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ, আইনের শাসন, নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা। 4 নম্বর, ধর্মীয় মূল্যবোধ। রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো ধর্মকে শ্রেষ্ঠ না ভাবা, অন্য ধর্ম প্রচারে বাধা না দেওয়া, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। 5 নম্বর, সাংস্কৃতিক মূল্যবোধ। সকল সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ও উৎসাহ প্রদান করা। 6, নৈতিক মূল্যবোধ। যেমন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা এবং অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পরামর্শ প্রদান। মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব রাখে ধর্ম। 7 নম্বর, অর্থনৈতিক মূল্যবোধ। আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এই মূল্যবোধ। 8 নম্বর, আধ্যাত্মিক মূল্যবোধ। সৎ মানুষকে পছন্দ করা, মিথ্যাবাদীকে অপছন্দ করা আধ্যাত্মিক মূল্যবোধের অন্তর্ভুক্ত। 9 নম্বর, আধুনিক মূল্যবোধ। যেমন বাল্যবিবাহ বন্ধ রাখা বা বন্ধ করা, সতীদাহ প্রথা বন্ধ করা। মূল্যবোধ বা ভ্যালুস নিয়ে কিছু বিখ্যাত বইয়ের নাম এবং লেখক। যেমন ফিলসফি ইন দ্য ফ্ল্যাশ, লিখেছেন জর্জ লেকোফ, ইউএসএ। ক্রিসমাস ক্যারল, লেখক চার্লস ডিকেন্স, ইউকে বা ইউনাইটেড কিংডম। ইরাসিস্টেবল, লেখক আদাম এলফার, ইউএসএ। স্টোইসিজম অ্যান্ড দ্য আর্ট অফ হ্যাপিনেস, লেখক ডোনাল্ড জে রবার্টসন, ইউকে। ম্যানস সার্চ ফর মিনিং, লেখক ভিক্টর ই ইরানকাল, অস্ট্রেলিয়া। দ্য গেভস অফ রেথ, লেখক জন স্টিনবেক, ইউএসএ। অন লিবার্টি, লেখক জন স্টুয়ার্ট মিল। দ্য এজ অফ অ্যাবসার্ডিটির লেখক হচ্ছে মিখাইল ফলি, ইউকে। সলিসিউড, লেখক অ্যান্থনি স্টোর। নার্সিজম অ্যান্ড ওয়ার, লেখক রিচার্ড ভেসেল, ইউএসএ। ফিলসফি ফর লাইফ, লেখক জুলিয়াস ইভেন্স, ইউকে বা ইউনাইটেড কিংডম। দ্য মেটামরফোসিস, লেখক ফ্রাঙ্ক কেফকা। রেভলিউশনারি রোড, লেখক রিচার্ড ইয়েটস, ইউএসএ। ডাস ক্যাপিটাল, লেখক কার্ল মার্কস। সংস্কৃতির ধারণা ও সংজ্ঞা, কনসেপশন অ্যান্ড ডেফিনিশন অফ কালচার। সংস্কৃতি হচ্ছে ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ। নৃবিজ্ঞানী টেইলর এর মতে জ্ঞান, বিজ্ঞান, আচার ব্যবহার, বিশ্বাস, শিল্পকলা, নীতিবোধ, আইন কানুন এবং অনুশীলন ও অভ্যাস যেসব মানুষ কোনো একটি সমাজের পরিবেশে আয়ত্ত করে নেয় সেসব কিছু ওই সমাজের সংস্কৃতি। বিজ্ঞানী এর মতে সংস্কৃতি বলতে কোনো গোষ্ঠীর মধ্যে বিদ্যমান মূল্যবোধ ও আদর্শ এবং বস্তুগত দ্রব্যকে বুঝিয়েছেন। সংস্কৃতির উপাদান, ভাষা, সুনিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত লিখিত ও মৌখিক মাত্রা বা চিহ্নের সামাজিক গঠনকৃত ব্যবস্থা। আদর্শ, সমাজ কর্তৃক কাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠিত আচরণবিধি। অনুমোদন, সামাজিকভাবে আরোপিত পুরস্কার ও শাস্তিকে বোঝায়। মূল্যবোধ, ভালো মন্দ, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত, ঠিক বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নাম। সংস্কৃতির ধারণা, উইলিয়াম এফ অকবার্ন এর মতে দুইটি যথাক্রমে বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত হলো বাস্তব রূপে আছে এমন, যেমন ঘরবাড়ি, টেবিল, খাদ্যদ্রব্য প্রভৃতি। অবস্তুগত মানুষের সব বিমূর্ত সৃষ্টিকে বোঝায়, অর্থাৎ যা উপভোগ বা অনুধাবন করা যায়, যেমন যোগাযোগ, সামাজিক সংগঠন, ধর্ম প্রভৃতি।
সভ্যতা ও সংস্কৃতির পার্থক্য। ম্যাকআইভার এর মতে আমরা যা সেটাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে সেটাই হলো সভ্যতা। সংস্কৃতি ব্যক্তি মনের অভ্যন্তরীণ ব্যাপার, সভ্যতা হলো মানুষের বাহ্যিক আচরণ। সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়ার মানসিক অবস্থা, আর সভ্যতা হচ্ছে বাহ্যিক পরিবেশ। সভ্যতা হলো সমাজ পরিচালনার শক্তি আর সংস্কৃতি হলো তার নির্ধারক যন্ত্র। মূল্যবোধ, শিক্ষা ও সুশাসনের সম্পর্ক। ভ্যালুস, এডুকেশন অ্যান্ড গুড গভর্নেন্স। মূল্যবোধের শিক্ষা হলো রাজনীতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুশাসনের পথ সুগম করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা, আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করে সুশাসন নিশ্চিত করা। সুশাসন পেতে হলে মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সুশাসনের ভিতরে মজবুত করতে মূল্যবোধ সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয়। আইন, রাষ্ট্র, সুশাসন প্রভৃতি মূল ভিত্তি হচ্ছে মূল্যবোধ। জবাবদিহিতা ও দায়বদ্ধ থাকে যেমন সুশাসনের বৈশিষ্ট্য বলে চিহ্নিত করা হয়, তেমনি তাকে মূল্যবোধের আবশ্যকীয় উপাদান মনে করা হয়। কর্তব্যবোধ মূল্যবোধের অন্যতম উপাদান। কর্তব্যবোধ না থাকলে সুশাসন প্রতিষ্ঠা হয় না। এই জন্য সচেতনতা ও কর্তব্যবোধকে নাগরিকের অন্যতম গুণ বলা হয়। সামাজিক জীব হিসেবে মানুষের সুস্থ, স্বাভাবিক ও সার্থক জীবনযাপনের নিশ্চয়তা বিধান করা মূল্যবোধ ও সুশাসন উভয়ের লক্ষ্য। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পর সম্পূরক। মূল্যবোধের যথার্থ উপস্থিতি ব্যতিরেকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুশাসন। মূল্যবোধ শিক্ষা ব্যক্তিকে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে সুশাসনের ভিতকে মজবুত করে। আইনের শাসন প্রতিষ্ঠা সুশাসনের অন্যতম প্রধান উপাদান এবং এই আইনের শাসন প্রতিষ্ঠায় নিয়ামক শক্তি হিসেবে কাজ করে মূল্যবোধ শিক্ষা। রাষ্ট্রনায়কদের মূল্যবোধের অভাব থাকলে কখনোই সম্ভব হয় না সুশাসন প্রতিষ্ঠা। মূল্যবোধ শিক্ষা মানুষের নৈতিক গুণাবলী জাগ্রত ও বিকশিত করতে সাহায্য করে, আর নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠা ছাড়া সুশাসন কাল্পনিক বিষয় হয়ে দাঁড়ায়। সুশাসন ও মূল্যবোধ শিক্ষার ধারণা উভয়ই মানবজাতির জন্য ইতিবাচক। সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই মূল্যবোধ ও সুশাসনের উপাদান। মূল্যবোধ ও মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের অনুপস্থিতিতে সামাজিক অবক্ষয়, অপসংস্কৃতি বা ডিজেনারেট কালচার। সংস্কৃতি মানুষের আচার আচরণের মার্জিত রূপের সমষ্টি। অপসংস্কৃতি হলো মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অভাবে মার্জিত রূপের পরিবর্তে বিকৃত রূপের বিকাশ। যুব সমাজ অপসংস্কৃতির দিকে ধাবিত হওয়ার কারণ মূল্যবোধ, নৈতিকতা ও সুশাসনের অভাব। যৌতুক প্রথা বা ডৌরি সিস্টেম। যৌতুককে নারীর সামাজিক সম্পত্তির অন্যতম উৎস বলে উল্লেখ করা হয়েছে হিন্দু আইনে। বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ আইন পাস হয় 1980 সালে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 অনুযায়ী যৌতুকের দাবি নিয়ে হত্যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যৌতুক বিরোধী আইন 2018, যৌতুকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড। বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। মূল্যবোধের অভাবে বাল্যবিবাহ ঘটে থাকে। বাংলাদেশে বর্তমান রাষ্ট্রীয় আইন মতে 21 বছরের নিচে ছেলে এবং 18 বছরের নিচে মেয়ের বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বাল্য শিশুর নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহের অন্যতম কারণ বলে মনে করা হয়। ইউনিসেফের মতে শিশুর বয়স 0 থেকে 18 বছর। 1989 সালে জাতীয় সংঘের শিশু সনদ অনুযায়ী 0 থেকে 18 বছর। 2010 সালে প্রণীত বাংলাদেশ শিশু নীতি অনুসারে 0 থেকে 18 বছর। আর 1974 সালে বাংলাদেশের শিশু আইন অনুসারে 0 থেকে 16 বছর হচ্ছে শিশু। 109 এবং 1098 হলো বাল্যবিবাহ নিরোধ ও শিশু সুরক্ষা মোবাইল হেল্পলাইন। বাল্যবিবাহ আইন 2017। 21 বছরের নিচে পুরুষ, 18 বছরের নিচে নারী যে কোনো একজন অপ্রাপ্ত বয়স্ক অথবা উভয়জন অপ্রাপ্ত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে বাল্যবিবাহ বলে। আইন পাস হয় 27 ফেব্রুয়ারি 2017। শাস্তি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 2 বছর কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানা। অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 1 মাসের আটকাদেশ অথবা 50,000 টাকা জরিমানা। বিশেষ সুবিধা: অভিভাবকের অনুমতি সাপেক্ষে 18-র নিচে নারীদের বিবাহ দেওয়া যাবে। ইফটিজিং। ইফ বলতে বোঝায় নারী বা রমণী, আর টিজিং বলতে বোঝায় উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। ইফটিজিং হচ্ছে পুরুষ সমাজ কর্তৃক নারীকে উত্ত্যক্ত বা বিরক্তির শিকার হওয়া। শাস্তি: 1860 সালের দণ্ডবিধি আইন অনুযায়ী 294 ধারা অনুযায়ী প্রকাশ্যে অশ্লীল কার্য বা শব্দ উচ্চারণ 3 মাসের কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা। 354 ধারা অনুযায়ী নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে বল প্রয়োগ 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা বা উভয় দণ্ড। 509 ধারা মতে অশ্লীল কথা বা অঙ্গভঙ্গি প্রদর্শন 1 বছর কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ড। নারী ও শিশু নির্যাতন, উইমেন অ্যান্ড চিলড্রেন টর্চার।
নারী বৈষম্য শিকার হয় পরিবার, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে। নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে যৌতুক প্রথা। শিশু নির্যাতন হচ্ছে অবৈধভাবে শ্রমিকের ব্যবহার, অর্থাৎ 0 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ, শিশুর অধিকার নিশ্চিত না করা। নারী ও শিশু নির্যাতন দমন আইনটি 2000 সালের এবং সংশোধন করা হয় 2003 সালে। মানব পাচার রোধে আইন পাস হয় 2012 সালে। বাংলাদেশ শ্রম আইন 2006, শিশুর বয়স ন্যূনতম 14 বছর আর কিশোরীর বয়স ন্যূনতম 18 বছর। আরও 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কাজে লাগাতে পারবে না বা লাগানো যাবে না। বাংলাদেশ 22 মার্চ 2022 তারিখে ILO এর 138 কনভেনশনের স্বাক্ষরের মাধ্যমে 18 বছরের নিচের শিশু শ্রমকে নিষিদ্ধ করে। CRC বা কমিটি অন দ্য রাইট অফ দ্য চাইল্ড পরিচয় 1989 সালে নিউ ইয়র্ক স্বাক্ষরিত কনভেনশন অফ দ্য রাইট অন দ্য রাইট অফ দ্য চাইল্ড এর আলোকে গঠিত জাতীয় সংঘের কমিটি প্রতিষ্ঠা 1991 সালে, যার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। মাদকাসক্তি বা ড্রাগ এডিকশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী নেশা বা মাদকাসক্তি হচ্ছে ব্যক্তি ও সমাজে ক্ষতিকর এমন একটি মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া যা জীবিত প্রাণী ও মাদকতার মিথস্ক্রিয়তার মধ্য দিয়ে সৃষ্টি হয়। মাদকাসক্তি মূলত 3টি বিষয়ের সাথে গভীরভাবে সম্পৃক্ত। সেগুলো হলো মাদক দ্রব্যের উপর অধিক নির্ভরশীলতা, মাদক দ্রব্যের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি এবং শারীরিকভাবে মাদকের প্রতি নির্ভরশীলতা। আফিম তৈরি হয় পপি গাছের নির্যাস থেকে। বাংলাদেশে গাঁজা উৎপাদনের জন্য বিখ্যাত গোল্ডেন ভিলেজ অবস্থিত কুষ্টিয়ায়। মাদকদ্রব্যের প্রতিশব্দ নারকোটিক্স, যার উৎস হচ্ছে গ্রিক শব্দ থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস হয় 1990 সালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2018 সালে। বর্তমান নতুন মাদক LSD বা লাইসার্জিক অ্যাসিড ডায়াথিলামাইড। মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইনসমূহ ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট ইলিসিট ট্রাফিক ইন নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স স্বাক্ষরিত হয় 1988 সালে এবং কার্যকর হয় 1990 সালে। UNODC বা ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম জাতিসংঘের মাদক বিরোধী সংস্থা, যেটি প্রতিষ্ঠা হয় 1997 সালে, সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। বাংলাদেশ মাদক বিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করে 1990 সালে। পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি 300 টাকা অর্থদণ্ড এবং একই ব্যক্তি দ্বিতীয়বার কিংবা একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে তিনি পর্যায়ক্রমে উক্ত দণ্ডের 2 গুণ হারে দণ্ডিত হবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল প্রতিষ্ঠা 1990 সালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হয় 1991 সালে। প্রতিষ্ঠার উদ্দেশ্য দেশে উৎপাদ্য মাদকদ্রব্য থেকে রাজস্ব আদায়। প্রকাশ্যে ধূমপানের শাস্তিযোগ্য এমন আইন হয় 2005 সালে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন হয় 2013 সালে। চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয় 4 মে 2018 সালে। কিশোর অপরাধ বা জুভেনাইল ডিলিনকুয়েন্সি। কিশোর অপরাধের বয়স 7 থেকে 16 বছর। কিশোরী উন্নয়ন কেন্দ্র 3টি অধীন হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কেন্দ্রগুলো হলো জাতীয় কিশোর উন্নয়ন কেন্দ্র টঙ্গী গাজীপুর, বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র কার্যক্রম শুরু করে 1978 সালে। জাতীয় কিশোরী উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ি গাজীপুর, বাংলাদেশের একমাত্র কিশোরী উন্নয়ন কেন্দ্র বা সংশোধন কেন্দ্র কার্যক্রম শুরু করে 2003 সালে। কিশোর সংশোধন কেন্দ্র ফুলেরহাট যশোর কার্যক্রম শুরু করে 1995 সালে। ইউনাইটেড নেশন গাইডলাইন ফর দ্য প্রিভেনশন অফ জুভেনাইল ডিলিনকুয়েন্সি 1990 সালে জাতিসংঘে গৃহীত নীতি, যা কিশোর অপরাধ সম্পর্কিত। এটি রিয়াদ গাইডলাইন নামে পরিচিত। দুর্নীতি বা করাপশন। সাধারণত দুর্নীতি বলতে সরকারি আমলাতান্ত্রিক ব্যবস্থায় ঘুষের লেনদেন, স্বজনপ্রীতি, প্রতারণা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমলাদের ক্ষমতার অপব্যবহার ইত্যাদিকে বোঝায়। বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। দুর্নীতির মূল কারণ মূল্যবোধ ও নৈতিকতার অবক্ষয়। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 2004 সালের 21 নভেম্বর। প্রধান কার্যালয় সেগুনবাগিচা, ঢাকা। সদস্য 3, একজন চেয়ারম্যান, 2 জন সদস্য। প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। ষষ্ঠ মেয়াদ হলো 5 বছর। দুর্নীতি বিরোধী জরুরি হেল্পলাইন নাম্বার হচ্ছে 106। দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি স্লোগান সোনার বাংলা গড়ার প্রত্যয় গ্রহণ 2012 সালে। গ্রহণকারী মন্ত্রিপরিষদ বিভাগ বা প্রধানমন্ত্রী। রূপকল্প হচ্ছে সুখী সমৃদ্ধ সোনার বাংলা। অভিলক্ষ্য বা মিশন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা। শুদ্ধাচার প্রতিষ্ঠার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে নির্বাহী বিভাগ ও জনপ্রশাসন, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন
কমিশন, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, ন্যায়পাল, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে রাজনৈতিক দল, বেসরকারি খাতে শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান, এনজিও ও সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস 9 ডিসেম্বর। জাতিসংঘ প্রথম পালন করে 2003 সালে, বাংলাদেশ পালন করে 2017 সালে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা বা ইউএন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইম প্রতিষ্ঠা 1997 সালে, ভিয়েনা সদর দপ্তর, নিয়ন্ত্রক ইউএন ড্রাগ কন্ট্রোল প্রোগ্রাম। মেরিডা কনভেনশন পরিচয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন, আনুষ্ঠানিক নাম ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন। সাধারণ পরিষদে অনুমোদন দেওয়া হয় 2003 সালের 31 অক্টোবর। স্বাক্ষর হয় 9 থেকে 11 ডিসেম্বর 2003। স্বাক্ষরস্থল মেক্সিকোর মেরিডা। বর্তমান স্বাক্ষরকারী জাতিসংঘভুক্ত 187টি দেশ সহ মোট 189টি দেশ। বাংলাদেশ স্বাক্ষর করে 2007 সালে। UNIDIR বা ইউনাইটেড নেশন ইনস্টিটিউট ফর ডিসআর্মামেন্ট রিসার্চ প্রতিষ্ঠা 1980 সালে, সদর দপ্তর জেনেভা। প্রতিষ্ঠা করে জাতিসংঘ সাধারণ পরিষদ। মুদ্রা পাচার রোধে সংস্থা বা আগমাউন্ট গ্রুপ অফ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম যারা মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। গঠনের মূল উদ্দেশ্য সদস্য রাষ্ট্রসমূহের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলোর মধ্যে অত্যন্ত গোপনীয় ও নিরাপত্তামূলক চ্যানেলের মানি লন্ডারিং, সন্ত্রাস, জঙ্গি অর্থায়ন সংক্রান্ত অপরাধের তথ্য ও ইন্টেলিজেন্স বিনিময়। সদস্য 177টি দেশ। সদর দপ্তর অটোয়া, কানাডা। প্রতিষ্ঠা 1995 সাল। বাংলাদেশ সদস্য হয় 2013 সালের 3 জুলাই। সদস্য হলে সুবিধা হলো বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সহজ হয়। আগমন গ্রুপের অন্যান্য সদস্য দেশের কাছ থেকে স্পর্শকাতর তথ্য বিনিময় করা যায়। দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে কেউ সহজে পার পাবে না। নিরাপদ খাদ্য বা সিকিউর ফুড। নিরাপদ খাদ্য আইন 2013 প্রতিষ্ঠা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা 2015। নিরাপদ খাদ্য দিবস 2 ফেব্রুয়ারি। খাদ্যে রাসায়নিক মেশানোর সর্বোচ্চ শাস্তি 14 বছর কারাদণ্ড। বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট। বেকারত্বের সংজ্ঞা হলো কর্মক্ষম শ্রমিকের অনিচ্ছাকৃত কর্মহীনতাকে অর্থনৈতিক বেকারত্ব বলা হয়। বেকারত্বের কারণ মৌসুমী বেকারত্ব, প্রযুক্তিবিদ্যাজনিত বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত বেকারত্ব, সংঘাতজনিত বেকারত্ব, আকস্মিক বেকারত্ব। কর্মীর শর্ত 15 থেকে 66 বছর বয়সী নারী পুরুষ নির্বিশেষে দৈনিক 8 ঘন্টা কর্মে নিযুক্ত থাকাকে কর্মী বোঝায়। বিশ্বে বেকারত্বের হার 5.3%। বাংলাদেশে বেকারত্বের হার 3.51% বা 25,90,000। এর মধ্যে পুরুষ 3.59% এবং মহিলা হলো 3.36%। সুশাসনের ধারণা ও সংজ্ঞা। সুশাসন ধারণাটি বহুমাত্রিক। সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিফলন। গুড গভর্নেন্স বা সুশাসন অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন। সুশাসন ধারণাটি উদ্ভাবক বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক 1989 সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে। এক কথায় জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো সুশাসন। সুশাসনের প্রথম ধারণা পাওয়া যায় প্লেটোর রিপাবলিক গ্রন্থে। সুশাসনের প্রামাণ্য ধারণা। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়, বলেছেন ম্যাককার্নি। সুশাসন মানবাধিকার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে শক্তিশালী করা, জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতাকে নিশ্চিত করে, বলেছেন কোফি আনান। রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক, মিশেল ম্যাকডেইসাস। যে সমস্ত রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশেই ঋণ মওকুফ করা হবে। জাতিসংঘের আফ্রিকা অঞ্চলের বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গানভারি বলেছিলেন, শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে গভর্নেন্সকে নিশ্চিত করা হয়েছে। দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি মতে সুশাসন হলো একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের কার্যকরী ব্যবস্থা, তবে ব্যবস্থাটি হবে উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও ন্যায্য সমতাপূর্ণ, বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খান। সুশাসন হলো শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধের দায়িত্বহীনভাবে চিহ্নিত করতে সমর্থ, যেখানে মূল্যবোধগুলো হচ্ছে মানবাধিকার সহ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক বিষয়ক এবং একটি দায়বদ্ধ ও সৎ প্রশাসনের মাধ্যমে এই মূল্যবোধগুলো অন্বেষণ করা, বলেছেন ভি.কে. চোপড়া। সুশাসন সম্পর্কে বিভিন্ন সংস্থার মন্তব্য। জাতিসংঘের মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মৌলিক স্বাধীনতার উন্নয়ন। ইউএনডিপির মতে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে। বিশ্বব্যাংক মতে সুশাসনে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সাধিত হয়।
সাল এবং তথ্য 80 দশকের দ্বিতীয়ার্ধে ওয়ার্ল্ড ব্যাংক সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। 1990 সালে ইউএনডিপি মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। 1992 সালে ওয়ার্ল্ড ব্যাংক শাসক ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রথম প্রকাশ করে। 1996 সাল আইএমএফ সুশাসনকে এজেন্ডা হিসেবে গ্রহণ করে। 1997 সালে ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করে। 1997 সালে জাতীয় সংঘ শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। সুশাসন নিশ্চিত করতে হোয়াইট পেপার প্রকাশ করে ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। ধারণা প্রদানের সাল বিশ্বব্যাংক সুশাসনের ধারণা দেয় 1989 সালে, এডিবি দেয় 1995 সালে এবং আইডিএ সুশাসন সম্পর্কে ধারণা দেয় 1998 সালে। সুশাসন ও বিশ্বব্যাংক, গুড গভর্নেন্স অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। প্রথম ধারণা 1989 সালে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করতে এই প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন ধারণা দেয়। সংজ্ঞা প্রদান 1992 সালে। সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি হল গভর্নেন্স। 4টি বৈশিষ্ট্য 1994 সালে প্রদান করা হয়, সেগুলো হচ্ছে সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা, জবাবদিহিতা, উন্নয়নের বৈধ কাঠামো, স্বচ্ছতা ও তথ্য প্রবাহ। 4টি উপাদান 1994, সেগুলো হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জবাবদিহিতা, আইনি কাঠামো এবং স্বচ্ছতা। 6টি মাত্রা 1996 থেকে 2007 সালে প্রদান করা, সেগুলো হচ্ছে বাক স্বাধীনতা ও জবাবদিহিতা, রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি, সরকারের কার্যকারিতা, নিয়ন্ত্রণ গুণ, আইনের শাসন, দুর্নীতি দমন। সুশাসনের 4টি স্তম্ভ 2000 সালে প্রদান করা হয়, সেগুলো হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনের কাঠামো ও অংশগ্রহণ। সুশাসনের পূর্ব শর্ত বা রিকন্ডিশনস অফ গুড গভর্নেন্স, সেগুলো হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, বৈধতা বা লেজিটিমেসি, অংশগ্রহণের সুযোগ, উন্মুক্ততা, রাজনৈতিক স্বাধীনতা, সুরক্ষা, আইনের শাসন বা রুল অফ ল। সুশাসন প্রতিষ্ঠার শর্তসমূহ: মানবাধিকার সংরক্ষণ, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা, সকল ক্ষেত্রে সমতা, সকলের প্রতি ন্যায়পরায়ণতা, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা বোধ, জাতীয় শুদ্ধাচার। সুশাসনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ গুড গভর্নেন্স, যেমন গণতন্ত্র সুশাসনের প্রাণ। গণতন্ত্রের মূল লক্ষ্য জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখা। অংশগ্রহণমূলক প্রক্রিয়া সুশাসনকে গতিশীল করে। নৈতিক মূল্যবোধ, আইন অপেক্ষা নৈতিকতার সীমানা অনেক বেশি প্রসারিত। স্বচ্ছতা সুশাসনের পথ সুগম করে। বৈধতা সরকারের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার আবশ্যিক উপাদান। দায়িত্বশীলতা শাসন কর্তৃপক্ষ জনগণের নিকট দায়ী থাকে। আইনের শাসন বা আইনের শাসনের মূল কথাগুলো হলো: আইনের দৃষ্টিতে সকলে সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সুযোগ রয়েছে, শুনানি ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। দায়বদ্ধতা বা জবাবদিহিতা, এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। শাসন বিভাগ আইন বিভাগের নিকট জবাবদিহি করে। দক্ষতা হলো প্রাপ্ত সম্পদের ও উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, জনকল্যাণই জনপ্রশাসনের একমাত্র লক্ষ্য, তারা জনগণের সেবক প্রভু নন। স্বাধীন বিচার বিভাগ সরকারের তৃতীয় স্তম্ভ, আইনের শাসনের প্রকৃত অভিভাবক ও রক্ষক। সততা সুশাসন প্রতিষ্ঠায় সততা আবশ্যক। লিঙ্গ বৈষম্য অনুপস্থিতি, যোগ্য ব্যক্তিরাই প্রশাসনের ব্যবস্থাপনায় নিয়োগ পান। বিকেন্দ্রীকরণ, এটি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে জনসচেতনতা বৃদ্ধি করে। শক্তিশালী স্থানীয় সরকার, এটি দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটায়। সুশীল সমাজের পঞ্চম স্তম্ভ, এটি সুষ্ঠু জনমত সৃষ্টিতে ভূমিকা রাখে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করে ও সমাধান খোঁজার চেষ্টা করে। সুশীল সমাজের তৃতীয় বিভাগ হিসেবেও বোঝানো হয়, যা সরকার ও বাণিজ্য থেকে আলাদা। জনগ্রহণযোগ্যতা পেশাদারিত্ব, এটি প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করে। 19 নম্বর মর্যাদা ও বিশ্বাস অর্জন। 20 নম্বর প্রচার মাধ্যমের স্বাধীনতা, এটি সরকারের অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে নিয়ন্ত্রণ করে। মুক্ত ও বহুত্ব ভিত্তিক সমাজ। 22 নম্বর রাজনৈতিক স্থিতিশীলতা। ওয়ার্ল্ড গভর্নেন্স ইন্ডিকেটর, সেগুলো হলো: ভয়েস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড অ্যাবসেন্স অফ ভায়োলেন্স অর টেরোরিজম। 3rd গভর্নমেন্ট ইফেক্টিভনেস। 4th রেগুলেটরি কোয়ালিটি। 5 রুল অফ ল। 6 কন্ট্রোল অফ করাপশন। এক কথায় সুশাসন হলো যার লক্ষ্য জনকল্যাণ ও মৌলিক স্বাধীনতা উন্নয়ন। অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা, মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন, চালিকা শক্তি হলো স্বচ্ছতা, মূল চাবিকাঠি হলো জবাবদিহিতা, মানদণ্ড হলো জনগণের সম্মতি ও সন্তুষ্টি, অন্তরায় হলো দুর্নীতি ও স্বজনপ্রীতি।
সুশাসনের উপাদান বা এলিমেন্ট অফ গুড গভর্নেন্স। জাতিসংঘের মধ্যে 8টি উপাদান, সেগুলো হচ্ছে অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, সহানুভূতিশীলতা, ঐকমত্য ভিত্তিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিকরণ, কার্যকারিতা ও দক্ষতা, জবাবদিহিতা। ইউএনডিপি এর মধ্যে 9টি উপাদান, আর সেগুলো হচ্ছে অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, সহানুভূতিশীলতা, ঐকমত্য, অভিযোজন, ন্যায়পরায়ণতা, কার্যকারিতা ও দক্ষতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা, কৌশলগত দৃষ্টি। কৌটিল্যের 4টি উপাদান, সেটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার, পিপল, লার্নিং, অ্যাডমিনিস্ট্রেশন, জাস্টিস অ্যান্ড রেশনালিটি অ্যাজ দ্য বেসিস অফ ডিসিশন, করাপশন ফ্রি গভর্নেন্স। ইউএনএইচসিআর এর 5টি উপাদান, সেগুলো হচ্ছে অংশগ্রহণ, স্বচ্ছতা, সংবেদনশীলতা, কর্মদক্ষতা ও কার্যকারিতা, দায়বদ্ধতা। আইডিএ এর মধ্যে 4টি উপাদান, সেগুলো হচ্ছে অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন। এডিবি এর মধ্যে 4টি উপাদান, সেগুলো হচ্ছে আইনের শাসন, বিকেন্দ্রীকরণ, জনকল্যাণ, সুষ্ঠু ব্যবস্থাপনা। আর আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর মধ্যে হচ্ছে 5টি উপাদান, সেগুলো হলো জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ, আইন ও বিচার ব্যবস্থার সংস্কার সাধন। সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা ইউএনডিপির মতে 9টি, জাতিসংঘের মতে 8টি, বিশ্বব্যাংকের মতে 4টি, ইউএনএইচসিআর এর মতে 5টি, এএফডিবি এর মতে 5টি, এডিবির মতে 4টি, আইডিএ এর মতে 4টি এবং কৌটিল্যের মতে 4টি। সুশাসন সংস্থাভিত্তিক সুশাসনের ধারণা কাল। বিশ্বব্যাংক ধারণা দেয় 1989 সালে, এডিবি দেয় 1995 সালে, আইএমএফ দেয় 1996 সালে, ইউএনডিপি দেয় 1997 সালে এবং সুশাসন সম্পর্কে ধারণা আইডিএ দেয় 1998 সালে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় বা সমস্যা সমাধানের উপায়: মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা, একাধিক রাজনৈতিক দলের উপস্থিতি নিশ্চিত করা, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি করা, শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা, সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও তা বাস্তবায়ন করা, দারিদ্র্য দূরীকরণ, মিডিয়া ও প্রচার মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের অবসান, সহিংসতা দূর ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ বা নিয়ন্ত্রণ, দক্ষ জনশক্তি গড়ে তোলা। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য: সামাজিক দায়িত্ব হচ্ছে পরম সহিষ্ণুতা ও সংস্কৃতি মনা হওয়া, সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, সামাজিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালন করা, সচেতনতা বৃদ্ধি করা, রাষ্ট্রের প্রতি নিঃস্বার্থ আনুগত্য প্রদর্শন, রাষ্ট্রের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় কাজ করা এবং রাষ্ট্রের আদেশ নিষেধ মানা, আইন মান্য করা। 3 নম্বর, এটি নাগরিকের পবিত্র দায়িত্ব। অন্যান্যের মধ্যে আছে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন, নিয়মিত কর প্রদান, রাষ্ট্রের সেবা করা, সন্তানদের শিক্ষাদান, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় সম্পদ রক্ষা, আইন শৃঙ্খলায় রক্ষায় সাহায্য করা, সচেতন ও সজাগ হতে হবে, সংবিধান মেনে চলা, সুশাসনে আগ্রহ, উদার ও প্রগতিশীল দলের প্রতি সমর্থন। সুনাগরিকের গুণ বা কোয়ালিটি অফ গুড সিটিজেন। সুনাগরিকের গুণ প্রধানত 3টি, একটি হচ্ছে বুদ্ধি, আরেকটি বিবেক, অন্যটি হচ্ছে আত্মসংযম বা সেলফ কন্ট্রোল। সুশাসনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স। সুশাসনের ক্ষেত্রে 2টি পক্ষ থাকে, একটি জনগণ, অন্যটি সরকার। সুশাসন নাগরিক অধিকার ভোগ করার নিশ্চয়তা প্রদান করে, শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে, জাতীয় জীবনে সমৃদ্ধি আনয়ন করে, সরকার ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং উভয় লাভবান হয়। সুশাসনকে সরকার ও জনগণের উইন উইন গেম বলা হয়। সুশাসন সম্পর্কিত বিখ্যাত বই লেভিয়েথান, লেখক থমাস হবস; কনফিডেন্সিয়ালি পলিসি, লেখক গর্ডন ওয়েন; সিং লাইক আ স্টেট, লেখক জেমস সি স্কট; পলিটিক্যাল ম্যান, লেখক সেইমুর মার্টিন; লিফসেট; অন টাইরানি, লেখক টিমোথি সাইডার; গ্রন্থ দ্য টু ইনকাম ট্রাফ, লেখক এলিজাবেথ ওয়ারেন; মিসবিহেভিং, লেখক রিচার্ড এইচ টেইলর; পলিটিক্যাল অর্ডার অ্যান্ড পলিটিক্যাল ডিকেই, লেখক ফ্রান্সিস ফুকুয়ামা; দ্য পলিটিক্যাল অফ দ্য গভর্নড, লেখক পার্থ চ্যাটার্জি। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বা গণমাধ্যম। রাষ্ট্রের আনুষ্ঠানিক স্তম্ভ 5টি, সেগুলো হচ্ছে আইন বিভাগ, নির্বাহী বা শাসন বিভাগ, বিচার বিভাগ এবং চতুর্থ হচ্ছে গণমাধ্যম। পঞ্চম স্তম্ভ হচ্ছে সুশীল সমাজ, যেটিকে ফিফথ স্টেট বলা হয়। সংবাদপত্র রাষ্ট্রের ক্ষমতাধর বিভাগ। সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব এবং বা নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি সুশাসনের প্রধান অন্তরায়। তাই সুশাসনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে প্রচার মাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা। ফিফথ কলাম বলা হয় নিজ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। আর ফিফথ রিপাবলিক
দেশ হচ্ছে ফ্রান্স। সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বা সুশীল সমাজ। সিভিল সোসাইটি শব্দটি বাংলা প্রতিশব্দ নাগরিক সমাজ। সিভিল সোসাইটি শব্দটি প্রথম ব্যবহৃত হয় অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থে। এক্ষেত্রে এই শব্দটি রাজনৈতিক সম্প্রদায় অর্থে ব্যবহৃত হয়েছিল। সমাজে সাহিত্য, শিল্পকলা, অভিনয় জগতের দিকপালগণ যারা সমাজ সম্পর্কে সচেতন, প্রগতিশীল চিন্তা ভাবনা করেন ও মানুষকে সচেতন করতে যে কথা ব্যক্ত করেন এবং জনমত গঠনে ও সামাজিক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখেন তাদের বুদ্ধিজীবী বলা হতো। ফরাসিতে আপেল শব্দের প্রতিশব্দ হিসেবে বাংলায় বুদ্ধিজীবী শব্দটি ব্যবহৃত হতো। 1977 সালে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীর পরিবর্তে বুদ্ধিজীবী শব্দ ব্যবহৃত শুরু করে বুদ্ধজীবী ব্যবহার শুরু করে। পরবর্তীতে বুদ্ধিজীবী শব্দটির বিদ্বেষবশত সুশীল সমাজ ব্যবহার শুরু হয়। আজ থেকে 20 বছর আগে পশ্চিমবঙ্গ সুশীল সমাজ পরিভাষাটি সংজ্ঞা পরিচিত ছিল না। শ্বেতপত্র বা হোয়াইট পেপার। শ্বেতপত্র হলো সরকার কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণী। জনসম্মুখে সরকার কর্তৃক কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করা হচ্ছে শ্বেতপত্র। অন্যভাবে বলা যায়, কোনো একটি দেশের পার্লামেন্ট বা জাতীয় পরিষদ কর্তৃক প্রকাশিত দলিলকে শ্বেতপত্র বলা হয়ে থাকে। এতে জনগণের স্বার্থে ধারাবাহিক বিবরণ, আইন ও নীতিমালা লিপিবদ্ধ থাকে। সমকালীন অর্থনৈতিক বা সামাজিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি নীতির উপর যে লিখিত বিবৃতি প্রদান করে থাকে তাই শ্বেতপত্র। ব্রিটেনে শ্বেতপত্রকে পার্লামেন্টারি পেপারস বলে। শ্বেতপত্রের ধারণাগত ভিত্তি ও এর ব্যবহার যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের সাথে যুক্ত। একই ধরনের প্রথা অস্ট্রেলিয়া ও কানাডায় প্রচলিত রয়েছে। ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন ও একই ধরনের বিষয়ে শ্বেতপত্র জারি করে। শ্বেতপত্রের উদাহরণ চার্চিল হোয়াইট পেপার, প্যালেস্টাইন রাজ্য গঠন সংক্রান্ত শ্বেতপত্র। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও কানাডা গুরুত্বপূর্ণ শ্বেতপত্রের মধ্যে রয়েছে যথাক্রমে পূর্ণ কর্মসংস্থান ও প্রতিরক্ষা সংক্রান্ত শ্বেতপত্র। সবুজপত্র বা গ্রিন পেপার। ব্রিটিশ সংসদীয় প্রথায় সবুজপত্র জারি করার নীতিও বিদ্যমান। সবুজপত্র মূলত বিভিন্ন জনস্বার্থ বিষয়ক সমস্যার জন্য ব্যাপক আলোচনার উদ্দেশ্যে জারি করা হয়, আর এর উপর জনসাধারণের মতামত আহ্বান করা হয়। বাংলাদেশ এই প্রথার প্রচলন সম্পূর্ণ বিপরীতধর্মী। নীতিপত্র বা পলিসি ব্রিফ। নীতিপত্র হলো একটি নির্দিষ্ট সমস্যার সারাংশ। সমস্যা মোকাবেলার জন্য নীতির বিকল্প ও সেরা বিকল্পের জন্য কিছু সুপারিশ। নীতিপত্র সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য যারা নীতি প্রণয়ন বা প্রভাবিত করতে আগ্রহী তাদের লক্ষ্য করে। কৌশলপত্র বা স্ট্র্যাটেজি পেপার। কৌশলপত্রের মাধ্যমে কোনো পরিকল্পনা বাস্তবায়নের বিস্তারিত কৌশল ব্যাখ্যা করা হয়। এর মাধ্যমে কৌশল ও এর পেছনের চিন্তাকে ব্যাখ্যা করা হয়। ই-গভর্নেন্স পুনরূপ হলো ইলেকট্রনিক গভর্নেন্স। পরিচয়: ডিজিটাল গভর্নেন্স, অনলাইন গভর্নেন্স অ্যান্ড আইসিটি গভর্নেন্স বা শাসনই ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স অর্থ হলো তথ্য প্রযুক্তি নির্ভর শাসন, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরাসরি সেবা সমাজের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার যেই আধুনিকতম পদ্ধতি তাকে ই-গভর্নেন্স বলে। সংজ্ঞা: ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সেবা জনগণের নিকট পৌঁছানোকেই ই-গভর্নেন্স বলে। সেবা শাসন ব্যবস্থায় তিনটি অঙ্গের মধ্যে সমন্বয় সাধন হয়। G2G যেমন সরকার ও শাসনের মধ্যে যোগাযোগ, G2B সরকার ও ব্যবসায়ীর মধ্যে যোগাযোগ, আর G2C সরকার ও নাগরিকের মধ্যে যোগাযোগ। সাধারণত তিনটি স্তর পর্যায়ে ই-গভর্নেন্স সেবা পাওয়া যায়: সরকার থেকে সেবা গ্রহীতা, সরকার থেকে ব্যবসা বাণিজ্য, সরকার থেকে সরকার। মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসনের সহায়ক ই-গভর্নেন্সের মূল লক্ষ্য প্রযুক্তিকে সমাজে বৃহত্তম কল্যাণে ব্যবহার করা। প্রামাণ্য সংজ্ঞা: বিশ্বব্যাংকের মধ্যে ই-গভর্নেন্স বলতে সরকারি তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণ, ব্যবসায়ী এবং সরকারের অন্যান্য শাখার মধ্যে যোগাযোগ সক্ষমতাকে বোঝায়। জাতীয় সংঘের মধ্যে সরকারি তথ্য সেবার ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স। ডক্টর এপিজে আব্দুল কালাম এর মধ্যে স্বচ্ছ, নিশ্চিত, গ্রহণযোগ্য ও অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নাগরিকদের স্বচ্ছ, পরিচ্ছন্ন ও অবিকৃত সেবা দেওয়ার উৎকৃষ্ট মাধ্যম হলো ই-গভর্নেন্স। ইউনেস্কো এর মধ্যে নাগরিকদের আইনগত অধিকার সম্পাদনের জন্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষতা, দ্রুততা ও স্বচ্ছতার মাধ্যমে জনগণ ও প্রশাসনের দায়িত্ব পালনরত অন্যান্য সংস্থাকে তথ্য সরবরাহ করা। ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মধ্যে ই-গভর্নেন্স হলো স্মার্ট গভর্নমেন্ট। ই-গভর্নেন্স এর সফল অঞ্চল হলো যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়া। ই-গভর্নেন্স সফল প্রকল্প: পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি। পিপিপিতে সফল ভারত। বাংলাদেশ ই-গভর্নেন্স প্রতিষ্ঠা হলে সর্বাগ্রে প্রাধান্য পাবে সাধারণ নাগরিক। এটি 4 ধরনের কাজ করে যার কেন্দ্রে থাকে নাগরিক সেবা। কাজগুলো হলো ব্যক্তিকে অবগতকরণ, ব্যক্তিকে প্রতিনিধিত্বকরণ, ব্যক্তিকে পরামর্শ প্রদান এবং ব্যক্তিকে অন্তর্ভুক্তকরণ।
নাগরিকের জন্য ই গভর্নেন্স, সুবিধাজনক, দক্ষ এবং স্বচ্ছ সরকার। A2I পুনরূপ হলো এজেন্সি টু ইনোভেট বা A2I। নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী কার্যালয়, গৃহীত 2007 সালে, সহায়তা করে UNDP এবং USAID। ই ভোটিং বা ইলেকট্রনিক ভোটিং হলো ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণ এবং গণনার পদ্ধতি। EVM বা ইলেকট্রনিক ভোটিং মেশিন। অ্যাস্ট্রোপল হচ্ছে কোনো বিষয়ে ভালো মতো যাচাইয়ের জন্য পরিচালিত বেসরকারি ভোট গ্রহণ ব্যবস্থা। বাংলাদেশ ই পাসপোর্ট পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট। প্রথম চালু হয় মালয়েশিয়ায় 1997 সালে। নিয়ন্ত্রক ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। চালুকারী দেশের মধ্যে বাংলাদেশ 119তম, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। বাংলাদেশ চালু করে 22 জানুয়ারি 2020 সালে। মেয়াদ 10 বছর, 18 বছরের নিচের জন্য 5 বছর। বাংলাদেশ ই পাসপোর্ট সহায়তা করে জার্মানির সাথে। ই পাসপোর্ট নিরাপত্তায় রয়েছে 41 ধরনের। বাংলাদেশ ই পাসপোর্ট সুবিধা বা বৈশিষ্ট্য রয়েছে 38টি। ভিসামুক্ত যাতায়াত 40টি দেশে। জার্মান দূতাবাসে প্রথম ই পাসপোর্ট চালু হয় 2021 সালে। পাসপোর্ট সূচকে বাংলাদেশ 93তম 2025 সালের রিপোর্ট অনুযায়ী। দ্বৈত নাগরিকত্বের সুবিধা পাবে 101টি দেশ। ভিসামুক্ত প্রবেশ। বাংলাদেশ সর্বশেষ ভিসামুক্ত বা ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করে গাম্বিয়ার সাথে 2025 সালের 13 মার্চ। এখন পর্যন্ত ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষরিত হয় 30টি দেশের সাথে। অফিসিয়াল ও ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি 27টি দেশে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা অব্যাহতি একটি দেশে, জাপান। সকল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি একটি দেশে, সেটি হলো মালদ্বীপ। বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দটি বাদ দেওয়া হয় 2020 সালে। ইসরায়েল ব্যতীত পুনর্বহাল করা হয় 7 এপ্রিল 2025 সালে। কোনটি কখন চালু হয়? প্রথম ই সেবা চালু হয় 2009 সালে যশোরে। মেশিন রিডেবল পাসপোর্ট বা MRP চালু হয় 2010 সালে। ইউনিয়ন তথ্য সেবা চালু হয় 2010 সালের 11 নভেম্বর। 21 ই বুক চালু হয় 2016 সালের 30 জানুয়ারি। প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড চালু 2019 সালের 10 নভেম্বর। 5G চালু 2021 সালের 12 ডিসেম্বর। ই টেন্ডিং চালু 2021 সালের 11 সালের 2 জুন। কল সেবা বা কল সেবা নাম্বার আর সেটার সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু, যেমন জাতীয় পরিচয়পত্রের কল সেবা নম্বর 105। 109 হলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ। 999 জাতীয় জরুরি সেবা। 16263 হলো স্বাস্থ্যসেবা, অ্যাম্বুলেন্স বা করোনা চিকিৎসা। 16430 সরকারি আইনগত সহায়তা। 1090 হলো দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা। 16122 হলো ভূমি সেবা। 16256 হলো ইউনিয়ন তথ্য সহায়তামূলক কল সেন্টার। 10922 হলো জাতীয় মহিলা সংস্থার তথ্য, আফাকে জিজ্ঞাসা। 106 দুর্নীতি দমন কমিশন। 1098 শিশু সহায়তা হটলাইন। 16123 হলো কৃষি। 16430 হলো সরকারি আইন সেবা। 16108 হলো জাতীয় মানবাধিকার কমিশন। 333 হলো সরকারি তথ্য ও সেবা। 16445 হলো পাসপোর্ট সেবা। 131 হলো বাংলাদেশ রেলওয়ে এবং 16767 হলো সুখী পরিবার। অন্যান্য বিষয়াবলীর মধ্যে প্রথমত আইন বা ল। আইন নৈতিকতা, সাম্যবাদ ও স্বাধীনতা। আইন বা ল, আইনের সাধারণ অর্থ হলো নিয়ম কানুন বা বিধি বিধান। ফার্সি আইন শব্দটির অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। আইনের ইংরেজি প্রতিশব্দ ল। ল আইন শব্দটির আবিধানিক উৎপত্তি টিউটনিক মূল শব্দ লেগ থেকে। ল শব্দটির অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আইনের ধারণা ও সংজ্ঞা। কনসেপশন অ্যান্ড ডেফিনেশন অফ ল। ল ফার্সি শব্দ আইন শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। সংজ্ঞা, আইন হচ্ছে ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। অ্যারিস্টটলের মতে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। টমাস হবস, জাভোদা, অধ্যাপক হল্যান্ড ও জন অস্টিন এর মতে আইন সার্বভৌম শক্তির আদেশ। জন অস্টিনের মতে আইন হচ্ছে নিম্নতরের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃপক্ষের বা কর্তৃত্বের আদেশ। জন লকের মতে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইনের উৎস বা সোর্স অফ ল। জন অস্টিন এর মতে একটি সার্বভৌম আদেশ। অধ্যাপক হল্যান্ডের মতে 6টি, সেগুলো হলো প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। ওপেনহেইমারের মতে 7টি তথা প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা ও জনমত। আইনের উৎস যথা প্রথা, বিচারকের সিদ্ধান্ত, ন্যায়বোধ, জনমত, ধর্ম, সংবিধান, আইন পরিষদ, বিজ্ঞানসম্মত আলোচনা, প্রশাসনিক ঘোষণা। গুরুত্বপূর্ণ তথ্য, প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। গ্রেট ব্রিটেনে
প্রথাভিত্তিক আইন রয়েছে। গুরুত্বপূর্ণ উৎস ধর্ম, পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত আইন ধর্ম থেকে নেয়া। আধুনিক কালের আইনের উৎস আইন পরিষদ। আইনের মৌলিক উৎস সংবিধান। স্বাধীনতার রক্ষক ও অভিভাবক আইন। আইন মান্য করার কারণ বা রিজন অফ ওবিং ল। লর্ড ব্রাইসের মধ্যে নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয়, যৌক্তিকতার উপলব্ধি। হবস, বেন্থাম ও অস্টিনের মতে মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। আইন মান্য করার কারণ বা রিজন অফ ওবিং ল। সাম্য বা ইকুয়ালিটি। সংজ্ঞা: জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদানের ব্যবস্থাকে সাম্য বলে। সাম্য, সুযোগ সুবিধার সমতা। অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, বলেছেন কোল। অধ্যাপক লাস্কির মতে সাম্যের তিনটি বিশেষ দিক রয়েছে, সেগুলো হলো বিশেষ সুযোগ সুবিধা অনুপস্থিতি, পর্যাপ্ত সুযোগ সুবিধা সৃষ্টি, 3 নম্বর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়, সম্পদ ও দ্রব্যাদি, জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সমতার বন্টন। সাম্যের বিভিন্ন রূপ বা শ্রেণী বিভাগ। সাম্য একটি অখণ্ড ধারণা, সাম্যের কোনো প্রকারভেদ হয় না। অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হলে অন্যান্য সাম্য আপনা থেকেই প্রতিষ্ঠিত হতে পারে, তবুও বিভিন্ন ধরনের সুযোগের জন্য সাম্যকে নিম্নলিখিত উপায়ে শ্রেণীবিভাগ করা যেতে পারে। সাম্য যেমন: স্বাভাবিক সাম্য হলো জন্মগতভাবে সবাই সমান। রাজনৈতিক সাম্য হচ্ছে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে সমান অধিকার ও মতামত প্রকাশ। সামাজিক সাম্য হচ্ছে সমাজে যোগ্যতা অনুযায়ী সকলে একই সুযোগ ভোগ করবে। আইনগত সাম্য হচ্ছে আইনের চোখে সবাই সমান বা সকলে সমান। অর্থনৈতিক সাম্য হচ্ছে যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বন্টন। নাগরিক সাম্য হচ্ছে ব্যক্তিগত সকল নাগরিকের সমান অধিকার। লিবার্টি বা স্বাধীনতা। স্বাধীনতার ধারণা ও সংজ্ঞা। কনসেপশন অ্যান্ড ডেফিনিশন অফ লিবার্টি। লিবার্টি এর উৎস ল্যাটিন শব্দ লিবার, যার অর্থ ফ্রি বা স্বাধীন। শেলির মধ্যে অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক অবস্থা বা পরিবেশই স্বাধীনতা। স্বাধীনতার বিভিন্ন রূপ বা ফর্ম অফ লিবার্টি। 1 নম্বর ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা, যেমন চলাফেরার স্বাধীনতা, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার। 2 নম্বর রাজনৈতিক স্বাধীনতা, যেমন ভোটাধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকুরি লাভের অধিকার। অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে আছে যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার, রুগ্ন অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, মজুরি লাভ। 4 নম্বর সামাজিক স্বাধীনতা, যেমন চলাফেরার স্বাধীনতা এবং জীবনযাত্রার স্বাধীনতা। এছাড়াও আছে 5 নম্বর জাতীয় স্বাধীনতা, যেমন জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার মূল ভিত্তি। আইনগত স্বাধীনতা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত। প্রাকৃতিক স্বাধীনতা 7 নম্বর, যেটি জন্মের পর থেকে প্রকৃতিগতভাবেই মানুষ যে স্বাধীনতা ভোগ করে। স্বাধীনতা রক্ষা কবচ বা সেফ গার্ড অফ লিবার্টি, সেগুলো হলো আইন, প্রধান রক্ষা কবচ, সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, প্রত্যক্ষ গণতন্ত্র পদ্ধতি, যেমন গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি ইত্যাদি। আইনের অনুশাসন ক্ষমতা, স্বতন্ত্রীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সামাজিক ন্যায় বিচার, সাম্য, সুসংগঠিত দল ব্যবস্থা, সাংবিধানিক সরকার, সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক, শোষণমূলক সামাজিক ঠিকানা। গুরুত্বপূর্ণ তথ্য, যেমন লাস্কির মধ্যে চিরন্তন সতর্কতার মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত। স্পেন্সার এর মতে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী। রুশোর মতে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। জন লকের মতে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। মন্টেস্কু এর মতে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে শ্রেষ্ঠ রক্ষা কবচ বলেছেন। সামাজিক ন্যায় বিচার হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ ও গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মুখ্য উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন। স্বাধীনতার প্রধান ভিত্তি ও শর্ত হলো আইন। অধিকার বা রাইট। অধিকারের সাধারণ ধারণা, জেনারেল কনসেপশন অফ রাইটস। অধিকার হচ্ছে এমন কতগুলো মৌলিক সুযোগ সুবিধা যা সকলের জন্য আবশ্যক। অধিকার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাজকর্মকে সমাজের মতামত ও শক্তি দ্বারা প্রভাবিত করার ক্ষমতাই হলো অধিকার। অধ্যাপক হল্যান্ডের মতে রাইট বা অধিকার সমাজের বসবাসকারী সকল মানুষের পারস্পরিক স্বীকৃতি দাবি।
রাষ্ট্র ও সমাজ থেকে নিঃসৃত হয়। মানবাধিকার বা হিউম্যান রাইট মানুষের জন্মগত অধিকার। জাতিসংঘ থেকে নির্ধারিত 28টি অধিকার, জাতিসংঘ সনদের 3 থেকে 30 নম্বর ধারা। মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্রীয় অধিকার। সংবিধান নির্ধারিত 18টি অধিকার, সংবিধানের 3য় ভাগ। অধিকারের বৈশিষ্ট্য: মানুষের সামাজিক চৈতন্যবোধ থেকে উদ্ভূত, সমাজ ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত, স্বীকৃত ও সংরক্ষিত। মূল লক্ষ্য ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন, ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। সর্বজনীন অধিকার অসীম বা অবাধ নয়, কর্তব্য সম্পাদন ব্যতীত অধিকার ভোগ করা যায় না। নাগরিক ও নৈতিক গুণাবলীকে জাগ্রত করে। অধিকার হচ্ছে কতগুলো সুযোগ সুবিধা। অধিকারের শ্রেণী বিভাগ: অধিকারকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়, নৈতিক অধিকার ও আইনগত অধিকার। অধিকারের শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে নৈতিক অধিকার ও আইনগত, যেগুলোর মধ্যে আইনগত অধিকার হলো সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং ব্যক্তিগত অধিকার। নৈতিক অধিকারগুলো হলো দারিদ্র্যে সাহায্য পাবার অধিকার, পিতামাতা কর্তৃক সন্তান ভরণ পোষণের অধিকার। লিগ্যাল বা আইনগত অধিকার হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, যেমন জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, চাকরির অধিকার। আইনগত অধিকারের উৎস হলো রাষ্ট্র। সামাজিক অধিকার বা সিভিল রাইট। সামাজিক অধিকার হলো 15টি, আর সেগুলো হলো জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তা ও মত প্রকাশের অধিকার, সভা ও সমিতির অধিকার, চলাফেরার অধিকার, সংবাদপত্রের অধিকার, চুক্তি সম্পাদনের অধিকার, আইনের চোখে সমানাধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, পরিবার গঠনের অধিকার, অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের অধিকার, শিক্ষার অধিকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার, খ্যাতি বা সম্মান লাভের অধিকার। অর্থনৈতিক অধিকার বা ইকোনমিক রাইটস: কর্মের স্বাধীনতা, ন্যায্য মজুরি লাভের অধিকার, শ্রম বা অবকাশ লাভের অধিকার, শ্রমিক সংঘ বা ইউনিয়ন করার অধিকার, বৃদ্ধ ও অক্ষম অবস্থায় অর্থনৈতিক নিরাপত্তা। রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইট: স্থায়ীভাবে বসবাসের অধিকার, নির্বাচনের অধিকার, আবেদন করার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার। অধিকারের রক্ষা কবচ বা সেফগার্ড অফ রাইট 6টি, সেগুলো হচ্ছে আইন, প্রধান রক্ষা কবচ, গণতন্ত্র, জনগণের সকল ক্ষমতার উৎস, সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা। 4 নম্বর আইনের অনুশাসন বা আইনের চোখে সকলেই সমান বা সবাই সমান, জনগণের সজাগ দৃষ্টি বা অধিকারের সতর্ক প্রহরী। বিচার বিভাগের স্বাধীনতা 6 নম্বর, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ, নাগরিক অধিকারের রক্ষা কবচ। বাংলাদেশের সংবিধানে মৌলিক চাহিদা হলো 5টি, আর সেগুলো মৌলিক চাহিদা অনুচ্ছেদ 1-15 ক উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 15 ক অনুযায়ী মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। অন্যান্য প্রয়োজনাদির মধ্যে আছে কর্মের অধিকার খ, যেটি কর্মের যুক্তিসঙ্গত মজুরি এবং কর্মস্থানের নিশ্চয়তা। 15 গ মধ্যে আছে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশ। 15 ঘ এর মধ্যে আছে সামাজিক নিরাপত্তার অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্বজনিত সমস্যা, এতিম ও বার্ধক্যের সরকারি সাহায্য লাভের অধিকার। বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার মোট 18টি, মৌলিক অধিকার অনুচ্ছেদ 17টি, 27 থেকে 44, এর মধ্যে 30 বাদ। অনুচ্ছেদ 27 আইনের চোখে সমতা, 28 ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য, 28(2) নারী পুরুষের সম অধিকার, 29(1) সরকারি নিয়োগ লাভের অধিকার, 30 আইনের আশ্রয় লাভের অধিকার, 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতা লাভের অধিকার, 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 34 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা কবচ, 36 চলাফেরার স্বাধীনতা, 37 সমাবেশের স্বাধীনতা, 38 সংগঠনের স্বাধীনতা, 39 চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 40 পেশা ও বৃত্তির স্বাধীনতা, 41 ধর্মীয় স্বাধীনতা, 42 সম্পত্তির অধিকার, 43 গৃহ ও যোগাযোগ, 44 মৌলিক অধিকার বলবৎকরণ। মতামত প্রকাশ অধিকারের ক্ষেত্রে সামাজিক আর বাকি সব ক্ষেত্রে রাজনৈতিক, অর্থাৎ সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক সাম্য। মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার মানবাধিকার। প্রথমত উৎসগত পার্থক্য। মৌলিক অধিকার রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত, মানবাধিকার জাতীয় সংঘ থেকে উৎস। মৌলিক অধিকার রাষ্ট্র এবং সংবিধান এর রক্ষক, আর মানবাধিকার রক্ষক হচ্ছে জাতিসংঘ। পরিধির ক্ষেত্রে মৌলিক অধিকার রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ, আর মানবাধিকার ব্যাপক এবং বিশ্বব্যাপী বিস্তৃত। অধিকার হলো মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার এবং মানবাধিকার হলো আন্তর্জাতিক অধিকার।
বিকাশ লাভ। মৌলিক অধিকার রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে বিকাশ লাভ করে, কিন্তু মানবাধিকার আন্তর্জাতিক চেতনাবোধ থেকে বিকাশ লাভ করে। ভিন্নতা: মৌলিক অধিকার রাষ্ট্রভেদে ভিন্ন হয়ে থাকে, কিন্তু মানবাধিকার জাতিসংঘভুক্ত প্রতিটি রাষ্ট্রেই একই ধরনের। নাগরিকের অধিকার ও কর্তব্য, রাইট অ্যান্ড ডিউটিস অফ সিটিজেন। নাগরিকের অধিকার ও কর্তব্যের উৎস সমাজ। বাংলাদেশের সংবিধানে নাগরিকের কর্তব্য উল্লেখ আছে 21 নং অনুচ্ছেদে। অনুচ্ছেদ 21 অনুসারে রাষ্ট্রের প্রতি নাগরিকের যেই দায়িত্ব পালন করতে হয় চারটি, সেগুলো হলো সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। সামাজিক কর্তব্য বা সোশ্যাল ডিউটিস, সেগুলো হলো সামাজিক সম্প্রীতি গড়ে তোলা, সামাজিক প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা, অনুষ্ঠান আয়োজন, সন্তানকে শিক্ষাদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক কর্তব্য বা পলিটিক্যাল ডিউটিস হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ, রাজনৈতিক ও প্রশাসনিক কাজে অংশগ্রহণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসা। নৈতিক কর্তব্য বা মোরাল ডিউটিস, মা বাবার প্রতি শ্রদ্ধা, দরিদ্রকে সাহায্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসা। আইনগত কর্তব্য বা লিগাল ডিউটিস হলো নিয়মিত কর দেয়া, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, সততার সাথে ভোটদান ও গ্রহণ। অর্থনৈতিক কর্তব্যের মধ্যে আছে রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশগ্রহণ, নিয়মিত খাজনা ও কর প্রদান করা। নারী ও শিশু অধিকার, ওমেন অ্যান্ড চিলড্রেন রাইট, জাতিসংঘের পদক্ষেপ। নারী বর্ষ ঘোষণা 1975, আন্তর্জাতিক নারী দিবস স্বীকৃতির 8 মার্চ, প্রথম উদযাপিত হয় 1910 সালে। সেডো সনদ স্বাক্ষর হয় 1979 সালে, ধারা হচ্ছে 30টি। নারী নির্যাতন প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় 1999 সালের 17 নভেম্বর। নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা ইউএন ওমেন। নারীর উন্নয়ন বিষয়ক তহবিল UNIFEM। জাতিসংঘের শিশু অধিকার সনদ 1989, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড বা UNCRC গৃহীত হয় 20 নভেম্বর 1989 সালে, কার্যকর হয় 2 সেপ্টেম্বর 1990 সালে। সনদের প্রথম অনুচ্ছেদেই শিশুকে সংজ্ঞায়িত করা হয়েছে। শিশু বলতে 18 বছরের কম বয়সী যে কোনো মানুষকে বোঝাবে। বাংলাদেশ অনুসমর্থন করে 3 আগস্ট 1990, স্বাক্ষর করে 26 জানুয়ারি 1990। সমর্থন করেছে 196টি দেশ। বাংলাদেশের পদক্ষেপ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন 1994, জাতীয় মহিলা পরিষদ গঠন 1994, নারী ও শিশু নির্যাতন দমন আইন পাশ হয় 14 ফেব্রুয়ারি 2000 সাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হয় 2000 সালে, জাতীয় শিশু নীতি প্রণীত হয় 2010 সালে, জাতীয় নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন হয় 2011 সালে, মানব পাচার আইন 2012 সাল, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বাল্য বিবাহ নিরোধ আইন হয় 2017 সালে, যৌতুক নিরোধ আইন হয় 2014 সালে। এখনও বড় চ্যালেঞ্জ নারীর প্রতি বৈষম্যহীনতা। বিশ্বে লিঙ্গভিত্তিক বৈষম্য বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বৈষম্যগুলো কমানোর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং দ্রোজ তাদের ভারত উন্নয়ন ও বঞ্চনা বইয়ে লিখেছেন, ভারতের চেয়ে বাংলাদেশের নারীদের অগ্রগতি অনেক বেশি। মোট জনশক্তির নারী 18% এবং পুরুষ 82%। অধিদপ্তর চাকরিতে নারী 33%। নারী বিষয়ক নীতির প্রধান লক্ষ্যসমূহ: সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, নারী ও পুরুষের বিদ্যমান বৈষম্য দূর করা, নারীকে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, নারী ও মেয়ে শিশুর প্রতি সকল নির্যাতন বন্ধ করা, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করা। স্টেট বা রাষ্ট্র সংজ্ঞা: রাষ্ট্র অবশ্যই একটি সার্বভৌম ভূখণ্ড। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। তিনি রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র সম্পর্কিত বিজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকোলা ম্যাকিয়াভেলিকে। তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তক। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স। রাষ্ট্র হল আইনানুসারে সংঘটিত নির্দিষ্ট ভূখণ্ডের একটি জনসমষ্টি, বলেছেন উড্রো উইলসন। T.H. গ্রিন বলেন, শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্রের মুখ্য উপাদান হচ্ছে স্থায়ী জনসমষ্টি বা ঐক্যবদ্ধ জাতি, নির্দিষ্ট ভূখণ্ড, আইনসভা কর্তৃক অনুমোদিত, সরকার রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ ও মুখপাত্র, সার্বভৌমত্ব বা রাষ্ট্রের চরম ক্ষমতা। গৌণ উপাদানের মধ্যে রয়েছে স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি, জাতীয়তাবাদ, অধিকার ও সাম্য, সম্পর্ক স্থাপনের স্বাধীনতা। সংবিধান। রাষ্ট্রের সীমা: আইনসভা কর্তৃক অনুমোদিত অঞ্চল হবে রাষ্ট্রের সীমা। দুটি রাষ্ট্রের মধ্যবর্তী ভিত্তিরেখা থেকে 150 গজ পর্যন্ত অঞ্চল নো ম্যানস ল্যান্ড হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী ভিত্তিরেখা থেকে 150 গজের মধ্যে কোনো প্রকার স্থাপনা নির্মাণ অবৈধ। এছাড়া ভূমি থেকে 100 কিলোমিটার বা 62 মাইল এলাকায় রাষ্ট্রের আকাশসীমা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা সেপারেশন অফ পাওয়ার। সরকারের বিভাগ হচ্ছে তিনটি, যথা আইন, শাসন ও বিচার বিভাগ। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ সরকারের তিনটি বিভাগের ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেয়া। 1748 সালে ফরাসি দার্শনিক মন্টেস্কো তার দ্য স্পিড অফ লস নামক সুপ্রসিদ্ধ গ্রন্থে সর্বপ্রথম পরিপূর্ণভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন। মন্টেস্কোর মতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে একচেটিয়া সরকারি ক্ষমতা প্রদান করা ঠিক নয়। গণতন্ত্র বা ডেমোক্রেসি সংজ্ঞা ও অর্থ, ডেফিনিশন অ্যান্ড মিনিং। গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। গণতন্ত্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি, যা গ্রিক শব্দ ডেমোস এবং ক্যারোটস বা ক্রেটিয়া থেকে উদ্ভূত। ডেমোস অর্থ জনগণ আর ক্রেটিয়া অর্থ হচ্ছে শাসন ক্ষমতা। সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা। বার্কারের মতে গণতন্ত্র হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার। আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা, বা ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে 8টি, যেগুলো অন্যতম হলো জনগণের সম্মতি, স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার, বহুদল ব্যবস্থা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা, দায়িত্বশীল সরকার। গণতন্ত্রের প্রকারভেদ: প্রত্যক্ষ গণতন্ত্র বা ডিরেক্ট ডেমোক্রেসি। নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে বিদ্যমান। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, ইনডাইরেক্ট অর রেসপন্সিবিলিটি ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। নাগরিকগণ পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্র শাসনে অংশগ্রহণ করে থাকে। গণতন্ত্রের জনক হলো জন লক, ব্রিটেন। প্রজাতন্ত্র বা রিপাবলিক: যে শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন তাকেই প্রজাতন্ত্র বলে। প্রজাতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারেরই একটি রূপ। সম্প্রতি 1966 সালে স্বাধীনতা লাভকারী বার্বাডোস প্রজাতন্ত্রে পরিণত হয়। 2021 সালে বার্বাডোসের প্রজাতন্ত্রে পরিণত হওয়ার মধ্য দিয়ে ব্রিটেনের 400 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে। বিশ্বে প্রজাতান্ত্রিক দেশ আছে 159টি। আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি: আধুনিক রাজনৈতিক ব্যবস্থার অপরিহার্য অঙ্গ হল আমলাতন্ত্র। আমলা আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে আদেশ পালন ও বাস্তবায়ন। রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রী বা রাজনৈতিক প্রশাসকরা এবং বাস্তবায়ন করেন আমলারা। যে সরকার ব্যবস্থায় বা যে সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকেই আমলা বলে। আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। ব্যুরো শব্দটি ফরাসি এবং ক্রেসি গ্রিক শব্দ ক্রেটিয়ান শব্দ থেকে উদ্ভূত হয়েছে। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে লেখার টেবিল এবং ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন। ব্যুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দফতর সরকার বা ডেস্ক গভর্নমেন্ট। সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেন ম্যাক্স ওয়েবার। তিনি ছিলেন আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক। জনগণের সাথে আমলাদের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক। অনুন্নত বিশ্বে আমলাগণ নিজেদেরকে জনগণের প্রভু মনে করেন। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। লাল ফিতার দৌরত্ব বা রেড টেফিজম: পূর্ববর্তী নিয়মকে অন্ধভাবে অনুসরণ ও অনুকরণ করাকে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য। প্রচলিত হয় 17শ শতাব্দীতে ইংল্যান্ডে। লাল ফিতার কারণেই আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রতা, কড়াকড়ি ও বাড়াবাড়ি দৌরাত্ম্য দেখা যায়।